কি চেয়েছিলাম আর কি পেলাম। আমার যতটুকু মনে পড়ে ৩ আগস্ট যখন এক দফা ঘোষণা করা হয় শহীদ মিনার থেকে, তখন ওইখানে যারা উপস্থিত ছিলেন, এখানেও অনেক উপস্থিত আছেন যারা ওইখানে উপস্থিত ছিলেন, তাদের অনেকের সাথেই যখন কথা বলা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে তারা কি চাচ্ছে, তাদের সবার মুখে একটা বিষয় ছিল, তারা হাসিনা থেকে মুক্তি চায়। এবং এই কথাটাই সবার মুখে আসলে খুব জোরালোভাবে শোনা গিয়েছিল যে একটাই চাওয়া, সেটি হচ্ছে হাসিনা থেকে মুক্তি চাই। এবং আর কোনো চাওয়া মানুষের মাঝে স্পষ্ট ভাষায় বা বলিষ্ঠ ভাষায় আমরা শুনতে দেখিনি বা বলতে দেখিনি, বলতে শুনিনি। এটার একটা বড় নেতিবাচক প্রভাব এই বিপ্লবে পড়েছে। আমাদের যেহেতু একমাত্র লক্ষ্যই ছিল হাসিনার পতন, অবশ্যই এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। দীর্ঘ ১৫-১৬ বছরের যে শোষণ নির্যাতনের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, আমরা ২৮ অক্টোবরের একটা ট্র্যাজেডি দেখেছি, আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখেছি, আমরা শাপলা চত্বরের গণহত্যা দেখেছি, আমরা শেয়ার বাজার লুট হয়ে যেতে দেখেছি, হলমার্ক কেলেঙ্কারি দেখেছি, পদ্মা সেতু দুর্নীতি দেখেছি। এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। এবং বর্ষা মৌসুম যখন চলে আসে, তখন আমরা যে আলুর কেজি 10 টাকা থাকে শীতকালে 8 টাকা 4 টাকা, বা কৃষক যেটা পয়সার হিসেবে বিক্রি করে সেটিকে আমরা 100 টাকা কেজিতেও বিক্রি হতে দেখেছি। যেই কাঁচামরিচ কৃষক 2 টাকা 3 টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য হয়, সেই কাঁচা মরিচের কেজি আমরা 1000-1500 টাকা হতেও দেখেছি। তো এই যে দীর্ঘকাল একটা শোষণ চলছিল, নির্যাতন, এবং একটা নির্যাতনের মধ্য দিয়ে মানুষ ক্রমাগত তারা ঐক্যবদ্ধ হচ্ছিল। ঐক্যবদ্ধ হওয়ার পিছনে একটা কারণ ছিল যে তারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে জেল জুলুমের শিকার হতে হচ্ছে, গুম হতে হচ্ছে, এবং পাশাপাশি অর্থনৈতিক সাংস্কৃতিক এই শোষণ নিপীড়নগুলো ছিল। তবে এই সব বিষয়গুলোর যে একটা সুস্পষ্ট রূপরেখা, যে এই বিষয়গুলোর সমাধান কিভাবে হতে পারে, সিন্ডিকেটগুলো কিভাবে ভাঙতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যে চাঁদাবাজি চলে সেই চাঁদাবাজি কিভাবে নিয়ন্ত্রণ হইতে পারে, এইটার আসলে কোনো সুস্পষ্ট রূপরেখার উপর ভিত্তি করে এই অভ্যুত্থানটি আসলে সংগঠিত হয় নাই। অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে একটা ক্ষোভের জায়গা থেকে, এবং সুস্পষ্ট রূপরেখা আসলে এক একজন সবারই ছিল ব্যক্তিগতভাবে, কিন্তু কালেকটিভ জায়গা থেকে ছিল না। সবারই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক একজনের এক এক রকম আইডিয়া ছিল যে কিভাবে অর্থনৈতিক জায়গাগুলোকে আরো বেশি স্বাবলম্বী করা যায়, কিভাবে এই শোষণগুলোকে কমিয়ে আনা যায়। কিন্তু প্রত্যেকেরই বয়ান আসলে ভিন্ন ভিন্ন ছিল। যারা যেভাবে চিন্তা করত, ছাত্র শিবির একভাবে চিন্তা করত, ছাত্রদল আরেকভাবে চিন্তা করত, অন্যান্য রাজনৈতিক দলগুলো আরেকভাবে চিন্তা করত। একজন যে কৃষক, যার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, সে আবার আরেকভাবে চিন্তা করত। এই যে চিন্তার পার্থক্যটা, এবং এই চিন্তার পার্থক্য থাকার কারণে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা দায়িত্ব গ্রহণ করেছে তারা আসলে সবার চিন্তাকে ধারণ করতে পারেন নাই। যে কারণে এই যে অভ্যুত্থান হলো, এবং অভ্যুত্থানে এত রক্ত ঝরলো, প্রায় 2 সহস্রাধিকের অধিক ছাত্র জনতাকে জীবন দিতে হলো, 1.5 লক্ষ ছাত্র জনতা রক্তাক্ত হলো, পঙ্গুত্ব বরণ করলো। কিন্তু এইটার বিনিময়ে আমরা শুধুমাত্র হাসিনার পতন ছাড়া আসলে খুব বেশি কালচারাল চেঞ্জ আমরা পাই নাই। আপনার 5 আগস্টের পূর্ববর্তী সময়ে যে চাঁদাবাজিটা চলতো, চাকরিতে, সরকারি চাকরি বলেন বা অন্যান্য চাকরি বলেন, যেখানে সুপারিশের বিষয়গুলো ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে ঠিক একই ঘটনাগুলো ঘটলো নতুন নতুন মুখদের হাত ধরে। এটার কারণটা হয়েছে ওই যে আমি যেটা বললাম, যে 3 আগস্ট আমাদের যে এক দফা কর্মসূচি ঘোষণা ছিল, সেই কর্মসূচি ঘোষণার সময় আসলে আমাদের কারোই কালেকটিভ কোনো জায়গায় একটা রূপরেখা ছিল না যে আমরা কিভাবে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু আমাদের যে রূপরেখাটা ছিল যে আমরা
ওই সময় যেটা চাচ্ছিলাম যে আমরা খুনি হাসিনার পতন চাই, এই ফেসিবাদের অবসান চাই। এইটা আসলে আমাদেরকে পরিস্থিতি এরকম তৈরি করে দিয়েছে। পরিস্থিতিটা ক্রমান্বয়ে আমাদের এই যে আন্দোলনটা 5ই জুন শুরু হয়েছে, সেটি আসলে 5 আগস্ট পর্যন্ত চলার কথা ছিল না, কিন্তু ফেসিবাদী আচরণ যেভাবে ক্রমান্বয়ে একের পর এক ফেসিবাদী আচরণ করেছে, ফেসিবাদী শাসন, বাধ্য হয়ে জনগণকে আসলে এই অ্যাপ্রোচের দিকে আসতে হয়েছে। আপনার 5ই জুন যখন আমরা চিন্তা করছিলাম যে আমরা তো আন্দোলন শুরু করলাম, এখন এটার শেষ হবে কোথায় কোথায় যে, কারণ আমাদের কাছে প্রতিদিনই মনে হতো যেদিনই আন্দোলন শুরু করতাম, যেদিনই কর্মসূচি থাকতো, তখনই আমাদের কাছে মনে হইতো এই হয়তো 1 মিনিট পরে আমাদের দাবিটা মেনে নেওয়া হচ্ছে, 1 ঘন্টা পরে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, এরকম প্রতি মুহূর্তে আমাদের এরকম মনে হইতো। এবং এই 1 ঘন্টা করতে 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 আমাদের কিন্তু 5 আগস্ট পর্যন্ত এসে পৌঁছেছি। এবং প্রতিনিয়ত আসলে বিভিন্নভাবে দমানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের টুলস উইপেনগুলো ব্যবহার করা হয়েছে। এটা আপনারা সবাই প্রত্যক্ষদর্শী। আমরা দেখেছি যে কিভাবে একটি শান্তিপূর্ণ আন্দোলন এর উপরে কিভাবে গণহত্যা চালানো হয়েছে বর্বরোচিতভাবে। এটা আমরা সবাই প্রত্যক্ষদর্শী, এটা আলাদা করে বলার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু এইটা আমাদের স্পষ্ট আমাদের জায়গা থেকে যে আমরা যে আলাদা করে যে চিন্তাও করব যে একটা বিপ্লবের জন্য যে আমাদের সুস্পষ্ট রূপরেখা, যে আমরা এইভাবে বাংলাদেশকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, আসলে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলাপ আলোচনা করার সুযোগ অভ্যুত্থান চলাকালে ছিল না। একটা ব্যথা লাগার মতো বিষয় হচ্ছে 24-এর যে অভ্যুত্থানটি আমরা বলছি, শব্দ হিসাবে অভ্যুত্থান বলছি, আদতে এটি কিন্তু অভ্যুত্থান হয়নি, এটি আসলে বিপ্লব হয়েছে। কিন্তু ফলাফলের দিক থেকে আমরা আসলে সেইটাকে বিপ্লবের দিকে নিয়ে যেতে পারিনি। এবং ক্ষমতার পালা বদল হলে যতটুকু পরিবর্তন হয়, সেই জায়গা থেকে যারা 5 আগস্ট পরবর্তী সময় দায়িত্ব পেলেন, তারা তাদের যেই চিন্তা চেতনাগুলো ছিল, তাদের যে একটা মরাল গ্রাউন্ড আমরা দেখেছি, যারা এখানে লড়াই করেছেন তাদের প্রত্যেকেরই একটা দীর্ঘ সময় লড়াই আছে, কারো 1 বছর 2 বছর 3 বছর, যে লড়াইগুলো আমরা প্রত্যক্ষভাবে দেখেছি। এবং তাদের লড়াই যখন তারা করেছেন, আমাদের কাছে তখন মনে হচ্ছে যে তাদের একটা শক্ত নৈতিকতার গ্রাউন্ড রয়েছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় তারা যখন দায়িত্ব পেলেন, কিন্তু তারা সেই নৈতিকতার গ্রাউন্ডটা ধরে রাখতে ব্যর্থ হইলেন। এর ফল কি হয়েছে? এর ফলে এই অভ্যুত্থানের যে ছোঁয়া, এই বিপ্লবের যে ছোঁয়া, এটা আসলে শহর কেন্দ্রিক কিছু জায়গায় রয়ে গিয়েছে, এটি প্রান্তিক লেভেলে পৌঁছায় নাই। আজকেও যেই কৃষকটা 5 আগস্টের পূর্বে তার উৎপাদিত ফসল 2 টাকা 3 টাকা কেজি দরে বিক্রি করতো এবং সেটি ঢাকায় এসে হয়ে যেত 100 টাকা, 70 টাকা, 80 টাকা, সেই কৃষককে এখনো সেই 5 টাকা 6 টাকা কেজিতে তার উৎপাদিত ফসলকে বিক্রি করতে হচ্ছে। তার তো কালচারাল অর্থনৈতিক জায়গায় কোনো পরিবর্তন আসে নাই। তো সেই জন্য আসলে তার জন্য এই বিপ্লবটাকে, এই অভ্যুত্থানটাকে অতটা হৃদয়ঙ্গম করা কঠিন, যতটা আসলে শহরের মধ্যবিত্ত আমরা যারা অভ্যুত্থানের ফসলটা ভোগ করতেছি আমাদের জন্য যতটা সহজ, তার বিনিময়ে তাদের জন্য ততটাই কঠিন। আমি যখন 5 আগস্ট পরবর্তী সময়ে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং কথা বলেছি মানুষের কাছে, তখন মানুষের কাছে আসলে 2 ধরনের অ্যাপ্রোচ আসছে। একটা হচ্ছে যে তারা যে শোষণের মধ্যে ছিল, রাজনৈতিক নিপীড়ন, সেই রাজনৈতিক নিপীড়ন থেকে তারা মুক্তি পাইছে, কিন্তু অর্থনৈতিক যে নিপীড়ন, সেই নিপীড়নের জায়গায় তারা আসলে এখনো রয়ে গেছে। এই জায়গা থেকে আমি মনে করি যে এটি একটি ব্যর্থ বিপ্লব, বা বিপ্লবটা অনেকটাই ব্যর্থদের কবলে করায়ত্ত হয়ে গিয়েছে এবং এটি সাধারণ জনগণের যে সামষ্টিক চাওয়া পাওয়া সেই দিকে আসলে পৌঁছাইতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের আইডিওলজিক্যাল জায়গা থেকে আমাদের আরেকটি বিপ্লব করতে হবে, এবং সেই বিপ্লব হলেই বাংলাদেশ একটি নতুন জায়গায়, আমরা যে শহীদের যে স্বপ্নগুলো ছিল যে তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই জায়গায় আমরা পৌঁছাইতে পারবো। এবং সেই বিপ্লবের জন্য আমাদের এখনই যেটা করতে হবে, যে আমাদের এখনই পরবর্তী আমাদের যে রূপরেখাগুলো থাকবে সেগুলো আসলে এখনই ঠিক করে ফেলা জরুরি, এবং পরবর্তী বিপ্লবটা যাতে
সবার অংশগ্রহণ থাকে এবং সবাই যাতে কালেকটিভ জায়গায় একই জায়গায় থাকতে পারে, সেই ক্ষেত্রে সবার যে কমন সেট অফ আইডিয়া আছে সেটিকে যাতে একত্রিত করা যায় সেটি নিয়ে আমাদের এখন চিন্তা করা জরুরি। আমি এরপরে যেটি বলতে চাই ব্যর্থতার জায়গা থেকে, এই কথাটা 5 আগস্টের পর বারবারই উচ্চারিত হয়েছে যে এই গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল তারা যেই বিপ্লব পরবর্তী সময়ে যে রক্তের উপর দাঁড়িয়ে দায়িত্ব পেয়েছে, প্রথমত তারা সেই যারা আহত রয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে। দ্বিতীয়ত শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। তৃতীয়ত বিচার করবে। এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় ছিল, এইগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার আসলে শতভাগ ব্যর্থ হয়েছে বলা যায়। তারা যে কারণে তাদের ব্যর্থতার কারণে আসলে আমরা দেখতে পাইছি যে আমাদের অনেক আহত যোদ্ধাকে 5 আগস্ট পরবর্তী সময়ে শাহাদাত বরণ করতে হয়েছে শুধুমাত্র উন্নত চিকিৎসার অভাবে। তাদের যদি উন্নত চিকিৎসার জায়গাটা থাকতো, এবং অনেক সহযোদ্ধার নাম হয়তো আমি বলতে পারবো যাদের হয়তো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গেলে হয়তো তাদেরকে বাঁচিয়ে রাখা যাইতো, বা তাদের হয়তো আরও কিছুদিন তারা ভালোভাবে শেষ জীবনটা পার করে যেতে পারতেন। এবং এখনও অনেক আহত যোদ্ধা, পঙ্গুত্ব বরণকারী যোদ্ধা এখনো হাসপাতালের বেডে বা নিজ বাসা বাড়িতে আসলে কাতরাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি আজকের এই সেমিনার থেকে, আলোচনা সভা থেকে আমি দেশবাসী যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি আমার যেই আশা এবং প্রত্যাশাটা থাকবে যে আমাদের নতুন একটা বিপ্লবের জন্য, এবং এই বিপ্লব আসলে এটি 24-এর অভ্যুত্থানটা আসলে অসম্পূর্ণ বিপ্লব, এটিকে পূর্ণাঙ্গ বিপ্লবে পরিণত করার জন্য আমাদের নিজেদের যেমন একটি নৈতিকতার বোঝাপড়া তৈরি করা জরুরি, পাশাপাশি আমাদের একটা প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন ব্যক্তিগত এবং সামষ্টিকভাবে। সেই প্রস্তুতিটা আমরা গ্রহণ করব এবং পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বগুলো রয়েছে সে দায়িত্বগুলো বারবার করে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এবং তাদেরকে দায়িত্বগুলো পালন করতে বাধ্য করার জন্য যতটুকু প্রয়োজন সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মোসাদ্দেক ইবনে মোহাম্মদ আলীকে, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় 17 তারিখ বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট মিটিংয়ে পাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যখন ক্যাম্পাস ছাড়া করে তখন আন্দোলন একটি অনিশ্চয়তার মুখে পড়ে। সেই সময় চ্যালেঞ্জ ছিল আন্দোলন কিভাবে চলবে এবং আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা ছিল। কিন্তু আমরা দেখেছি এর পরের দিনই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামে এবং নিজেদের তাজা প্রাণ ঢেলে দেয় রাজপথে, যার মধ্য দিয়ে এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকে ফেসিবাদ পতনের আন্দোলনের রূপ নেয়। আমরা আজকে এমন একজন শিক্ষার্থীর কথা শুনবো যিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা সমন্বয় করেছে তাদের ভিতরে অন্যতম সমন্বয়ক সাদিক আল আরমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যতম সমন্বয়ক। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, সংগঠক এবং শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাই। আপনারা খুব ভালো মতো অবগত আছেন 2009 সাল থেকে 2024 সাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো একটি সময়। এই সময়ের মধ্যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিজম, স্বৈরতন্ত্র সব কিছুর সমন্বয়ের মাধ্যমে কীভাবে একটা দেশ চলতে পারে, একটা শাসন ব্যবস্থা চলতে পারে, তার একটা দৃষ্টান্ত সারা পৃথিবী দেখেছে। হাসিনা এবং হাসিনা রেজিম, তার যারা সহযোগী ছিল, তারা এমনভাবে দেশটাকে শাসন করেছে যে শুধুমাত্র তারাই এই দেশের নাগরিক, এর বাইরে যারা আছে তারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নাগরিক, তারা এখানকার অধিবাসী না, তারা দয়া করে থাকতে দিছে, এমন একটা জিনিস তারা প্রমাণ করতে চাইতো। এই দীর্ঘ বঞ্চনা, জুলুম, হত্যাকাণ্ড, আপনারা জানেন 2008 সালের যে বিতর্কিত নির্বাচন, অনেকেই মনে করে যে
এই নির্বাচনটি হয়তো ভালো নির্বাচন ছিল, 14 নির্বাচন বা 18 বা 24 নির্বাচন খারাপ। আদতে 2008 সালে যে নির্বাচনটি ছিল এটাও ছিল বিতর্কিত। আপনারা জানলে অবাক হবেন, 114টি কেন্দ্রর ফলাফল ছিল যেখানে ভোট পড়ার সংখ্যা ছিল 130%-এর উপরে। মানে একটা কেন্দ্রে ভোটার আছে 100 জন, কিন্তু ভোট দিয়েছে 130 জন। 2008 সালের ইলেকশনে এমনটা হয়েছে। তো 2008 সালের ইলেকশন পরবর্তী সময়ে হাসিনা যখন ক্ষমতায় আসে, তারা পরবর্তীতে বাংলাদেশে শাপলা এবং শাহবাগ, এই যে একটা ভিন্ন ন্যারেটিভ দাঁড় করায় আমাদের দেশকে বিভক্ত করে, ডিভাইড অ্যান্ড রুল গেম খেলে। সেখানে তারা বিচারের নামে প্রহসন করেছে। তারা 2013 সালে একটি বিচ্ছিন্ন এবং জঘন্য ঘটনা, একসাথে দুইটা। প্রথমত তারা শাহবাগে গণজাগরণ মঞ্চ করেছে, যার নামে আপনারা খুব ভালোভাবেই জানেন যে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ করা হয়েছিল সেটা মূলত ছিল বাংলাদেশের ফ্যাসিবাদ ত্বরান্বিত করার জন্য যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড। পরবর্তীতে 5ই মে 2013 সালে হেফাজতে ইসলামের নিরীহ আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের উপরে হত্যাকাণ্ড চালিয়ে এই শাহবাগের বৈধতা এবং পরবর্তীতে শাহবাগের শত্রু হিসাবে দাড়ি টুপিওয়ালা নিরীহ বাঙালি মুসলমানদেরকে উপস্থাপন করা হয়েছে। পরবর্তী সময়ে 2014 সালে যে পচা ইলেকশনটা হয়েছে ভোটবিহীন, যেখানে দামি ইলেকশনের চাইতেও খারাপ অবস্থা ছিল, 154 জন প্রার্থী যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করে বা তারা সিলেক্টেড হয়, এবং এইরকম একটা সরকারকে আরেকটা দেশের সরকার বৈধতা দান করে, সেই দিন থেকে বাংলাদেশের স্বাধীনতা বলে কোনো কিছু আর ছিল না। যেই দিন বাংলাদেশের 154 জন বিনা ভোটের অবৈধ এমপিকে একটি দেশ, প্রতিবেশী দেশ, তাদেরকে স্বীকৃতি দান করে এবং তাদেরকে সরকার হিসাবে ইস্টাবলিশমেন্ট করে। আমরা বলতে পারি 1971 সালে আমরা এতগুলো রক্তের বিনিময়ে, আমাদের মা বোনদের সম্মানহানির বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছিলাম, পরবর্তীতে 2014 সালে সম্পূর্ণভাবে তা আমাদের হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে আপনারা জানেন 2018 সালের যে ইলেকশন হলো, যে লাইলাতুল ইলেকশন, রাতের ইলেকশন, সেই ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের জাতির সাথে, সমগ্র জাতির সাথে এত বড় একটা তামাশা করা হয়েছে যে আসলে আমাদেরকে মানুষ হিসাবে তারা কাউন্ট করতো না। তারা এমনভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতো, এমনভাবে মেকানিজমগুলো পরিচালনা করতো যে মনে হইতো যে শুধুমাত্র আওয়ামী লীগ বা হাসিনা যা বলতেছে তাই সত্য, এর বাইরে আর কোনো কিছু এক্সিস্ট করে না এবং বাংলাদেশিরা কোনো কিছু বুঝে না। আমার মনে হয় যে জাতি হিসাবে উত্তর কোরিয়া ছাড়া আর কোথাও নিজ জাতিকে এরকম গর্ধব বা বোকা অন্য কোনো শাসক কখনো মনে করছে কিনা আমার জানা নাই বর্তমান পৃথিবীতে। 2018 সালের পরবর্তী সময়ে আপনারা জানেন যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলা, আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি, সবগুলা দলীয় পর্যায়ে, দলীয়করণের এমন পর্যায়ে গিয়ে ঠেকছিল যে একটা রাষ্ট্র ফাংশন করার জন্য স্বাভাবিক যে প্রক্রিয়াটা সেটা কখনোই ছিল না। এটা শুধুমাত্র একটা বিশেষ গোষ্ঠী এবং বিশেষ দলের রাষ্ট্র হয়ে উঠছিল। পরবর্তীতে আজকের এই প্রোগ্রামের যে আলোচনার বিষয়বস্তু জুলাই গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে মানুষের স্বপ্ন, রাজনৈতিক দলগুলোর স্বপ্ন, সমাজকর্মীর স্বপ্ন এবং যারা বিপ্লবী তাদের যে স্বপ্ন, এটা এমন একটা ইউনিক আন্দোলন যেখানে প্রত্যেকটা পক্ষের স্বপ্ন পূরণ হয়েছে। এখানে ডানের যে স্বপ্ন ছিল সেটাও পূরণ হয়েছে, বামের যে স্বপ্ন ছিল সেটাও পূরণ হয়েছে। আমরা শুনি যে সবসময় যারা আছেন তারা বামপন্থীরা একটা বিপ্লবের স্বপ্ন দেখেন, সমাজ বিপ্লব। তারা একটা ইনক্লুসিভনেস চায় যে যেখানে জনগণ নাইমা আসবে তাদের সাথে। এই আন্দোলনে বামপন্থীরা ছিল এবং জনগণ নাইমা আসে, তাদের কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। ইসলামপন্থীরা সবসময় একটা জিনিস চেষ্টা করতেছিল 2013 সাল শাহবাগ পরবর্তী সময়ে, যে ট্যাগিংয়ের যে রাজনীতি, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আর কথায় কথায় বাংলা ছাড় যে স্লোগান বা যে ট্যাগিং ছিল, এই ট্যাগিংটা ভাঙার জন্য। কিন্তু এই গণ অভ্যুত্থানে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মাধ্যমে সেই ট্যাগটাও ভেঙে যায় এবং ইসলামপন্থীদেরও স্বপ্ন পূরণ হয়। ইনক্লুসিভনেস দেখেন, মা বোনদের যে অংশগ্রহণ, বাংলাদেশের ইতিহাসে
কোনো আন্দোলনে এখন পর্যন্ত আমাদের মা বোনরা এরকমভাবে অংশগ্রহণ করেনি। পরবর্তীতে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি যে কমিউনিটি থেকে বিলং করি সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। আপনারা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটির অধিকাংশ ছেলেপেলে তারা অ্যাপলিটিক্যাল, তারা রাজনৈতিক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হয় না। এবং আমাদের যে কালচার, এই কালচারের সাথে রাজনীতি, এই জিনিসটা খুবই খুবই কম, মানুষ এটাকে বিরক্তির চোখেই দেখে। মানে যদি কোনো স্বপ্ন, কেউ যদি স্বপ্ন দেখে জীবনে, যে আমি স্বপ্ন দেখেছিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করবে, সেটাও পূরণ হয়েছে, যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণ আপনারা দেখেছেন। আমার একটা দুঃখ ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি নাই, ক্লাস করতে পারি নাই। আমার অ্যাডমিশন টেস্টের সময় আমি জেলে ছিলাম। হাসিনা রেজিমের যে ট্যাগিং এবং মিথ্যা মামলা, অপশাসন, আমার মতো একটা নিরীহ ছোট ছোট বাচ্চা তখন ছিলাম, তাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। তো সেই কারণে আমার একটা দুঃখ ছিল যে আমি কখনো হয়তো বা দেশ এবং জাতির জন্য অ্যাক্টিভিজম বা ভালো কিছু করতে পারবো না, বা আমার দেশের জন্য কখনো কন্ট্রিবিউশন করতে পারবো না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া বা পড়াশোনা করার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার মূল আরেকটা উদ্দেশ্য ছিল দেশ এবং জাতির জন্য বৃহত্তর কোনো কল্যাণদায়ক কাজ করতে পারা। তা আমি যখন ভর্তি হতে পারি নাই, আমার মনে দুঃখ ছিল। পরবর্তীতে আমার মনের যে দুঃখ, এই দুঃখটা 24-এর যে গণ অভ্যুত্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমার মনের কষ্টটা দূর করে দিছে। আপনারা জানেন, যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় শাহবাগ কেন্দ্রিক, তখন প্রাইভেট ইউনিভার্সিটির খুব গুটি কয়েক স্টুডেন্টস অ্যাক্টিভিজমে অংশগ্রহণ করত। আমরা প্রাথমিক অবস্থায় মৌন সমর্থন ছিল, যেহেতু আমাদের ক্ষেত্রে কোটা, সরকারি চাকরি এগুলা কখনো ফ্যাক্ট না বা আমাদের মুখ্য না। আপনারা জানেন যে এমএনসি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা কর্পোরেট যে সেক্টরগুলা, এদিকে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগ্রহী বেশি থাকে বা বিদেশে চলে যাওয়ার জন্যই চেষ্টা করে। তো সেখানের জায়গা থেকে যখন আন্দোলনটা শুরু হয়, 10 তারিখ পর্যন্ত আমরা মৌন সমর্থন জানাই। 10 তারিখে সর্বপ্রথম সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আমাদের ভাই এবং বোনেরা তারা একটা ছোট্ট মিছিল করেন, যেটা বাংলা ব্লকেটের দিন ছিল। ওই মিছিলের দিন অল্প কিছু গুটি সংখ্যক হাতে গোনা কয়েকজন সেখানে অংশগ্রহণ করে। পরবর্তীতে যখন হাসিনা আপনাদের 14 তারিখ রাজাকার বলে সকল শিক্ষার্থীদেরকে সম্বোধন করে, সেদিন আমার মনে আছে যে আপনাদের যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষার্থী সংসদ গ্রুপ আছে, আমি শুনেছি, আমি গ্রুপের মেম্বার না, তো ঠিক তেমনিভাবে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আমাদেরও ভার্সিটির ইন্টারনাল গ্রুপ আছে। তো সেখানে আমি প্রথম দেখলাম যে এমন কিছু ছেলে পেলে তাদের পলিটিক্যাল স্ট্যাটাস, যে কেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়লাম না, আজকের এই মিছিলের অংশ হতে পারলাম না, দেশ এবং জাতির জন্য কিছু করতে পারলাম না। মূলত 14 তারিখ রাতের বেলা থেকেই যে জাগরণটা, সেটা সৃষ্টি হয়। এর পরবর্তীতে 15 তারিখ সকালবেলা ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা অংশগ্রহণ করি। আমি, আমার ছোট ভাইরা, আমার কয়েকজন বন্ধু, আমরা সেদিন সকালে এখানে অংশগ্রহণ করি এবং সেদিন ছাত্রলীগ যে নির্মম একটা হামলা চালায়, সেখানে আমার একটা ছোট ভাই শাহেদ মারাত্মকভাবে আহত হয়, তার মাথা ফেটে যায়। এবং ওই দিন একটা বোনের মাথা ফেটে যখন একটা ভয়ঙ্কর ছবি, আপনার দেশে হাতে লাঠি ছিল, তার রক্ত ঝরতেছিল, এই ছবিটা আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের ভিতরকে আন্দোলিত করে এবং আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তারা নিজেদের ভিতরে বোনের রক্ত, ভাইয়ের রক্ত, এই রক্ত ঝরানোর যে প্রতিশোধ, তার আকাঙ্ক্ষা একজন শিক্ষার্থী হিসাবে আরেকজন শিক্ষার্থীর ভিতরে জাগ্রত হয়। তারই পরিপ্রেক্ষিতে যখন 15 তারিখ সকালবেলা আমরা এখানে একবার আঘাতপ্রাপ্ত হই, তখন সন্ধ্যাবেলায় এই যে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল, তার প্রতিবাদে তৎকালীন যারা আন্দোলনের অর্গানাইজার ছিলেন, তারা একটা প্রতিরোধের ব্যবস্থা করেন। সেই প্রতিরোধেও আমরা অংশগ্রহণ করি এবং আমার মনে আছে যে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ একটি দিন
15 তারিখ রাতের বেলা। 15 তারিখ রাতের বেলা আমরা চাংখার পুল দিয়ে অবস্থান নেই। আমার সাথে আমার ফ্রেন্ডস এবং যারা আছেন, যারা আমার সাথে অ্যাক্টিভিজম করেন, যারা আমার সাথে কানেক্টেড ছিলেন, তাদের একটা বিশাল সংখ্যা ওই দিন রাতের বেলা চাংখার পুলে অংশগ্রহণ করে। এবং আপনারা জানেন যে ওই দিন 21শে হল এবং শহীদুল্লাহ হল, এই দুইটা হলের নিরাপত্তায় এবং শিক্ষার্থী ভাইদের নিরাপত্তায় আমরা অংশগ্রহণ করি, তাদেরকে সাহায্য করি। এখানে কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট ছিল না। আমাদের ইন্টারেস্ট ছিল দেশ এবং জাতির প্রয়োজন, বিশেষত আপনাদের ঢাকা ইউনিভার্সিটির যে প্রয়োজন, আপনাদের উপর হামলার প্রতিবাদে যেটা আমাদের গায়ে লাগে নাই, সেটা আমরা নিজেদের গায়ে টাইনা নেই। পরবর্তীতে 15 তারিখ রাতের বেলা আমার একটা ভয়ঙ্কর ঘটনা আছে। আমি যখন চাংখার পুলের এই দিক থেকে আসতেছিলাম, আমার বাইক রাখা ছিল হচ্ছে নগর ভবনের এই পাশ থেকে বাইকটা রেখে আমি হাইটে আসছিলাম। কারণ বাইকটা তখন আপনারা দেখছেন যে অনেকগুলো বাইক পোড়া দেওয়া হয়েছিল দিন রাতের বেলা। আমি বাইকটা আনতে যাওয়ার সময় ওই যে টোকাই লীগ, ছাত্রলীগ যারা ছিল, এরা আমাকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করে, তুই এখানে কি করস, তুই তো এই ক্যাম্পাসের না। তো আমি তাদেরকে অনেক এক্সকিউজ দিই। আমার নানা আওয়ামী লীগের এমপি ছিলেন গত টার্মেই, আপন নানা না, বাট নানা মোর্শেদ আলম। আমি ওনার রেফারেন্স দিই যে আমার নানা আওয়ামী লীগের এমপি, তোমরা আমাকে এরকম ঝাড়তেছো কেন বা এরকম মারামারি কেন করতেছো। তখন তারা একটু ভয় পায়। তো ভয় পাওয়ার ফলশ্রুতিতে পিছন থেকে একজন এসে আমার পিঠে একটা বাড়ি দেয়, এবং ওই বাড়িতে আমার পিঠলা মানে পুরো থেতে যায় এবং রক্ত বের হয়। যাক, তারপরও তাদেরকে কোনো রকম বুঝ দিয়ে যখন সেখান থেকে আসতে পারছে, আমার মনে হয় ওই দিন যদি আমি কেন আসছি এটা তারা জানতে পারতো, আমার তো বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না, আমাকে স্মেস্ট করে ফেলতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই দিন বাঁচাইছে। একদিন শিকার হয়েছি ছাত্রলীগের হামলার। 16 তারিখে আরেকটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে, আমরা তখন ওই যে অনেকগুলা পাইপ নিয়ে, প্লাস্টিকের পাইপ, বাংলাদেশের পতাকা বাঁধা, বিকালে যখন শহীদ মিনারের কর্মসূচি হয়, 16 তারিখ সকালে আমাদের ভার্সিটির সামনে কর্মসূচি ছিল, আমি সেখানে অংশগ্রহণ করি। তো সেখানে অংশগ্রহণ করা শেষে বিকালে এখানে আসি। আসার সময় আমাদের হাতে অনেকগুলা প্লাস্টিকের পাইপ ছিল, পতাকা ছিল, যেগুলা ছাত্রলীগের সাথে যদি ওরা হামলা করে তাদের প্রতিরোধ করার জন্য আমরা নিয়ে আসছিলাম। তো 21শে হলের সামনে আমার সাথে আমার একটা বন্ধু ছিল, নাম হচ্ছে নাজমুল সাকিব জুনায়েদ। আমরা একই বাইকে ছিলাম, তো দুজনের হাতেই পাইপ ছিল। তো ও আমার পাইপটা ওর হাতে রাখছে, ওরটা ওর হাতে ছিল। তো তখন 21শে হলের যারা আন্দোলনকারী শিক্ষার্থী ছিল, এবারে আমাদেরকে ছাত্রলীগ হিসাবে আটকাইছে। মানে গতকালকে আটকাইছিল ছাত্রলীগ, আজকে আটকাইছে হচ্ছে যে বৈষম্য। তো এখানে তো তারা ব্যাপক হুমকি ধামকি দিল যে মারা ফেলবে, কাইটা ফেলবে, ফোন চেক করলো, কোনোভাবেই তারা ছাড়তেছে না, চট থাপ্পড়ও কয়েকটা দিছে। তখন আমি কিভাবে বাঁচবো বুঝতেছিলাম না। তখন আমার পরিচিত যারা ছিল, আমি তাদের একটু নাম বলি। তখন আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্ট, সেখানে আপনাদের সবার পরিচিত সাদিক কাইম ভাই ফেসবুক ফ্রেন্ড লিস্টে ছিলেন। আমি তাকে দেখাই যে ভাই আমার ফ্রেন্ড লিস্টে সাদিক কাইম ভাই আছে, আমরা ওনাকে চিনি। তো বলতেছে না 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 না, এখানে তো তাহলে কাজ কি। তো ওনার নাম বলাই একটু ঠান্ডা হয়েছে। তখন পাশ থেকে একজন আমাকে হেল্প করে। তো আমার পরিচিত বন্ধু, আপনারা সবাই চিনেন, সুন্দরবন হিসাবে খ্যাত বাজুর রহমান হাসিব। তো তখন তার কথা বলে যে এটা হাসিবের হল, হাসিবকে আমি 15 তারিখ রাতের বেলা দেখছিলাম। তো আমি বললাম যে আমি হাসিবের ভাই ব্রাদার, তো আপনারা হাসিবকে তো চিনেন। তো হাসিবের কথা বলার কারণে এবং সাদিক ভাইয়ের ফেসবুক যে ফ্রেন্ড লিস্ট, এটা দেখানোর কারণে ওই দিন আমি ওদের কাছ থেকে বাঁচা যাই। না হলে তো আমার গেস্ট রুমে নিয়েই গেছিল কনফার্ম, আমার সাথে একটা দুইটা ধরেও নিয়ে গেছে। তো এটা একটা বিচিত্র অভিজ্ঞতা ছিল। পরবর্তীতে 17 তারিখে যে আপনাদের গায়ে বাড়া যে কর্মসূচি, সেখানেও আমরা অংশগ্রহণ করি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, হাসিনা ভাবছিল যে 17 তারিখ ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে এই আন্দোলনটা শেষ করে দিতে পারবে। সে কিন্তু সফল হয়ে গেছিল। আপনাদের অনেকেই হল ছাড়া চলে গেছিলেন, যারা আজকে অনেক বড় বড় নতুন বিপ্লবী আমরা দেখতেছি। আমি বলতে কোনো ভয় নাই বা সংকোচ নাই। এখন আপনারা আইসা বিপ্লবী সাজতেছেন, কিন্তু 17 তারিখে আপনারা ল্যাজ গুটাইয়া পালাইয়া গেছিলেন ব্যাগগুলা কাঁধের মধ্যে তুলে। তো পরবর্তী সময়ে এইসব লোক যখন চলে যায়, বিশেষত যারা আন্দোলনকারী, আজকে আমি এটা আমার মনের কষ্ট থেকেই বললাম, তাদেরকে আজকে আমরা অনেক অনেক বড় গলাবাজি করতে দেখি, তো সেখান থেকেই বললাম। তখন এই আন্দোলনটা যাতে কোনোভাবেই
থাইমা না যায় সেই ক্ষেত্রে একটা পরিকল্পনা করা হয়। আপনারা জানেন যে হাসিনা কখনো চিন্তা করে নাই যে সিলেবাসের বাহির থেকে প্রাইভেট ইউনিভার্সিটি এইভাবে আন্দোলনে অংশগ্রহণ করবে। আপনারা আরেকটা বিষয় অবগত হবেন যে ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট বা আইইউবি এইসব ইউনিভার্সিটিতে যারা অধ্যয়ন করে তারা তৎকালীন, আমার যতটুকু ধারণা, তৎকালীন যারা বেনিফিশিয়ারি ছিল পলিটিক্যাল বিজনেসম্যান, তাদের একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীরা ওইখানে পড়াশোনা করতো। বিশেষত আমি মিন করতেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের যারা ব্যবসায়ী ছিলেন তাদের ছেলেমেয়েরা ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট এইসব ইউনিভার্সিটিতে পড়ে। তো তাদের জন্য আন্দোলনে নামা ছিল নিজেদের পরিবারের বিরুদ্ধে আন্দোলনে নামা। তো সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের এই একটা অংশ যারা আন্দোলনে অংশগ্রহণ করে শুধুমাত্র আবু সাইদ ভাই, ওয়াসিম ভাই, শান্ত ভাইদের বুকের তাজা রক্ত দেখে 17 তারিখ রাতের বেলা প্রাইভেট ইউনিভার্সিটিকে আন্দোলন কিভাবে পরিচালনা করা হবে এই বিষয়ে একটা মিটিং হয়। সেই বিষয়ে যারা পলিটিক্যাল আছেন তারা ভালো বলবেন। সেখানে যারা আন্দোলনের সমন্বয়কারী ছিলেন, সমন্বয়কারী যারা ছিলেন এদের কাছ থেকে সুনির্দিষ্ট যে পরামর্শ, সুনির্দিষ্ট যে দিক নির্দেশনা এরকম কোনো কিছু তখন পাওয়া যায় নাই। কিন্তু রাতের বেলায় একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল যেটা যারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করছিল, এখানে যারা বর্তমানে শিবিরের নেতা হিসেবে পরিচিত তারা ওইখানে ছিলেন এবং সেখান থেকে তারা এই আন্দোলনটা কিভাবে চালানো যায় সেক্ষেত্রে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেন। 18 তারিখ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আসে তখন মানুষ, বিশেষত শহুর মধ্যবিত্ত শ্রমিক, রাস্তার দিনমজুর, পথশিশু, তারা সম্পূর্ণভাবে এই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করে। আলেম সমাজ তারাও অংশগ্রহণ করে। আমার মনে আছে 18 তারিখ সকালে আমি ঢাকা ইউনিভার্সিটিতে 15 তারিখে 16 তারিখে একটা মেমোরিজ মনে হয়েছিল, আপনাদের মনে আছে, যখন শহীদ মিনার থেকে মিছিলটা নিয়ে আমরা এর দিকে যাচ্ছিলাম দোয়েল চত্বর। ওই দোয়েল চত্বরে যাওয়ার সময় তখন ওই যে আপনাদের যে রাস্তার পাশে যে ব্যারিকেডগুলো থাকে, রাস্তার মাঝখানে টিন থাকে, সেখানে যে লাঠি দিয়ে বাড়ি দিলে একটা দামামার মতো সাউন্ড হয়। তো তখন আমার কাছে বিষয়টা খুব ভালো লাগতো যে আসলে এরা পলিটিক্যালি অনেক শার্প, মানে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে পলিটিক্যালি শার্প, এবং আমাদের ছেলে পেলে এরকম হইলে ভালোই হইতো। আমি 18 তারিখ দেখছি যে পলিটিক্যালি শার্প যদিও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কম, কিন্তু এদের সাহস ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চাইতে বেশি। কারণ আমি দেখলাম যে পুলিশ যখন গুলি করে একজনকেও পিছু হটতে আমি দেখি নাই, এবং পুলিশ আঘাত করছে, পুলিশের উপর তারা আঘাত করছে, এবং সেখান থেকে কেউ পিছিয়ে কখনোই হটে নাই। প্রাইভেট ইউনিভার্সিটির এই আন্দোলনটা ছিল ইনক্লুসিভ। এখানে লজিস্টিক্সভাবে পলিটিক্যাল পার্টিগুলো হেল্প করছে, ইনফরমেশন দিয়ে পলিটিক্যাল পার্টিগুলো হেল্প করছে, কিন্তু আন্দোলনটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই করছে। আর প্রাইভেট ইউনিভার্সিটি তো বিশাল বড় একটা এলাকা, এখানে কখনো একক নেতৃত্ব সম্ভব না। এটা একটা কালেকটিভ নেতৃত্বের মাধ্যমে সংগঠিত হয়েছে এবং গণনেতৃত্ব। পরবর্তীতে 18 তারিখের যে পরিমাণ আমাদের ভাইগুলা জীবন দিল, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিল, আমাদের সাথে স্কুল কলেজের ছোট ভাই এবং বোনেরা জীবন দিল। আমাদের পার্শ্ববর্তী কলেজ ইম্পেরিয়াল কলেজের শহীদ জিল্লু শেখ, সে আমাদের ভার্সিটির পাশেই জীবন দিল। যতগুলো মানুষ যখন এই পরিমাণ রক্ত দেখে আপনারা কল্পনা করতে পারবেন না 19 তারিখ 20 তারিখ থেকে এই আন্দোলনটা আর কারো কন্ট্রোলে ছিল না। 18 তারিখ পর্যন্ত তাও আমরা কিছুটা মোবিলাইজ করতে পারতেছিলাম, আমরা বলতে পারতেছিলাম যে আন্দোলনটা এভাবে হচ্ছে এভাবে হচ্ছে। 19 তারিখ থেকে কোনোভাবেই এই আন্দোলনের কন্ট্রোল কারো কাছে ছিল না, এটা এবং গণ আন্দোলন ছিল। তবে হ্যাঁ, আমাদের সাথে কারো কারো যোগাযোগ ছিল, বিশেষত যারা জুলাই গণ অভ্যুত্থানের বর্তমান পরিচিত মুখ, তাদের অনেকের সাথে আমাদের যোগাযোগ ছিল। সেক্ষেত্রে আজকে অনেকে অনেক কথা বলতেছে, তারা ঠিক আছে, কিন্তু প্রকৃতভাবে 19 থেকে 2 তারিখ এই সময়ে যারা আছেন, আমি আমার একটা ফেসবুক স্ট্যাটাসে ক্লিয়ার করেছিলাম, এদের বাহিরে বা
এদের যে সার্কেল, এর বাইরে কেউ আমাদের সাথে যোগাযোগ তেমন রাখে নাই। পরবর্তীতে 19 তারিখের আমি একটা ঘটনা বলবো। আপনি যখন এতগুলা লাশ, এতগুলা রক্ত নিজের চোখের সামনে দেখবেন, আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। ডিআইটি মসজিদ, বনশ্রী মসজিদ সহ আফতাবনগর, রামপুরা, বাড্ডার আশেপাশে যতগুলো মসজিদ ছিল, 19 তারিখ জুমার দিন ছিল। সেই দিন মানুষ জুমার নামাজের পরে মসজিদের সামনে উৎসুক জনতার মতো বসা ছিল, তাকায় ছিল যে কি হয় না হয়, কিন্তু কেউ কোনো কথা বলে না। ওই দিন যদি নেট থাকতো, আপনারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো কিছু সিন দেখতেন যে আসলে আন্দোলনটা কিভাবে হয়। কোনো নেতৃত্ব ছাড়া, মুখের ভাষা ছাড়া। কারণ সবাই মসজিদের সামনে দাঁড়ায় আছে, মানুষ পাহা থেকে নামে আসছে, কেউ কোনো কথা বলে না। শুধু এক পাশে একজন হো করে, এটা অনেকটা যে আপনারা স্টেডিয়াম ওয়েভিং দেখেন যেরকম, এরকম ভাবে সরে যাচ্ছে। একজন ডিআইটি থেকে ওয়েভ দিচ্ছে, এটা রামপুরা ব্রিজ টিভি সেন্টারের সামনে এসে শেষ হচ্ছে। মানুষ সব রাস্তায়, কিন্তু কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কেউ কিছু বলতে পারবে না। এবং ওই দিন পুলিশ এত বেশি পরিমাণে গুলি চালাইছে, বিজিবি এত বেশি পরিমাণে গুলি চালাইছে, এত মানুষ আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। ছাত্রলীগের টোকাইগুলা তারা যেভাবে আমাদের ভাই বোনদের উপর হামলা করছে, ওই দিন গণ আন্দোলনের চূড়ান্ত যে মাত্রা, সেটা দেখা গেছে 19 তারিখ। এমন কোনো শ্রেণী নাই, সমাজ ব্যবস্থার এমন কোনো শ্রেণী নাই যারা ওই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। এবং পুলিশ এবং বিজিবি এবং সরকারি পেটোয়া বাহিনীর পক্ষ থেকে এমন কোনো উপায় নাই যেটা অ্যাপ্লাই করা হয় না। হেলিকপ্টার থেকে গুলি থেকে শুরু করে চাপাতি দিয়ে কোপ দেওয়া, হকিস্টিক দিয়ে মারা, ছুরি দিয়ে আঘাত করা, ব্যানেট দিয়ে খোঁচা দেওয়া, কোনো কিছু তারা 19 তারিখ বাদ রাখে নাই। এতগুলা তাজা প্রাণের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিনিসটা রিয়েলাইজ করার তৌফিক দিছে, যে জিনিসটা আমরা বুঝতে পারছি যে জুলাই গণ অভ্যুত্থানটা গত 17 বছরের চাপা যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ ছিল। এই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড নাই। এই আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শহীদেরা তারা জীবন দিয়ে চলে গেছে, আর এটার সম্পূর্ণ একমাত্র পরিকল্পনাকারী আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে এই বিজয় দান করেছেন। প্রাইভেট ইউনিভার্সিটি তো কোনো মাস্টার মাইন্ড নাই। এটা একটা গণ আন্দোলন এবং এটা একটা কালেকটিভ আন্দোলন, কিন্তু সবার গ্রহণ এবং সবার অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে, অংশগ্রহণের ভিত্তিতে এই আন্দোলনটি অনুষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ মাস্টার মাইন্ড হিসেবে নিজেদেরকে জাহির করা, নিজেদেরকে পলিটিক্যালি ক্যাশ করার জন্য এত বিশাল একটা গণ অভ্যুত্থান এটাকে বিতর্কিত করে ফেলছে। আপনারা জানেন যে যখন কারফিউ ছিল, কারফিউ পরবর্তী সময় ডিবি অফিসের সমন্বয়করা বন্দী ছিল। সমন্বয়করা বন্দী থাকা অবস্থায় পরবর্তীতে যখন আন্দোলনটা শুরু হয়, সেখানে যে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ তিনি ছিলেন, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2 তারিখে আরেকটা জুম্মার দিন ছিল, শুক্রবার ছিল। সেই দিন জুম্মার পরে অনেকগুলো মসজিদে কর্মসূচি হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে 2 তারিখে আপনারা আগে যেরকম ঢাকা ইউনিভার্সিটি টিএসসি হিসাবে মানুষ জড়ো হইতে শুরু করে, 2 তারিখ থেকে 18 তারিখ থেকে 2 তারিখ আমার মনে হয় যে আফতাবনগরের যে এলাকাটা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনের যে এলাকা, এটা অঘোষিত টিএসসি হিসাবে কাজ করছে। এবং সকল আন্দোলনকারী শিক্ষার্থী ভাই বোনেরা সবাই নিজেদের ইচ্ছা এখানে চলে আসতো। 2 তারিখ থেকে 3 তারিখ আমরা 2, 3, 4, 5, আমার মনে আছে 3 তারিখ যখন শহীদ মিনারে এক দফার কর্মসূচি ঘোষণা করা হয়, সেদিন আমরা কয়েক লক্ষ লোকের একটা মিছিল নিয়ে এখানে অংশগ্রহণ করি। সেখানে আমার মনে আছে মানুষের যে ভালোবাসা, উৎফুল্লতা, মানুষের যে গ্রহণযোগ্যতা, মানুষ এই আন্দোলনকে যতটা ভালোভাবে নিয়েছিল, এটা মানুষ খুশি খুশি হয়ে অংশগ্রহণ, হাসতে হাসতে জীবন দেওয়ার যে বিষয়টা, সেটা 3 তারিখে দেখা গেছে। 4 তারিখেও সেম। এটা কয়েক লক্ষ লোকের মিছিল নিয়ে আমরা সেখান থেকে আসি। এবং পরবর্তীতে 5 তারিখে যে জুলাই গণ অভ্যুত্থানের সর্বশেষ বিজয়ের দিন, সেই দিন সকালবেলা একটা প্রতারণার ঘটনা ঘটে। সেদিন সকালবেলা আমরা যখন আসি, আপনারা জানেন যে 4 তারিখ রাতের বেলা ইন্টারনেট চলে যায়, সকাল থেকে ইন্টারনেট মোটেও ছিল না। 5 তারিখ সকালবেলা আমরা যখন আমাদের ইউনিভার্সিটির সামনে, আফতাবনগর গেট, স্পেস ইউনিভার্সিটির সামনে আন্দোলনে অংশগ্রহণ করতে যাই, তখন পুলিশ আমাদেরকে ডাকে আলোচনার কথা বলে গুলি করে। এবং ওই দিন এখানে 7 জন ভাই গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে যখন শেখ হাসিনার পতন হয়,
আমি এটুকুই অনুধাবন করব যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কয়েকটা সেজদা করছিলাম, খুশি হয়েছিলাম যে এত কষ্টের জীবন থেকে তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমার যে কয়েকটা দুঃখ এবং কষ্টের জায়গা আছে, তার মধ্যে একটা কষ্টের জায়গা হচ্ছে এই আন্দোলনটাকে বিকৃত করা এবং শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই বিশাল গণ অভ্যুত্থানটাকে বিতর্কিত করে ফেলছে। আপনারা জানেন যে আমাদের একজন উপদেষ্টা আছেন যিনি সর্বজন স্বীকৃত স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানটাকে বিকৃত করার জন্য তুমি নও আমি নই রাজাকার রাজাকার হিসেবে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, সে এবং তার ভাই ব্রাদার কোরাম। এটা আমাকে অত্যন্ত ব্যথিত করে। তার আগ পর্যন্ত তাদের প্রতি আমার সম্মান ছিল আকাশ সম। পরবর্তীতে এরা একটা বই লেখে, যেই বইয়ের মধ্যে আন্দোলনের পুরো ইতিহাসের কোনো অংশই নাই, বিকৃত একটা ইতিহাস লেখে, যেখানে আমার কাছে মনে হয়েছে যাদেরকে আমরা ইমাম মানছিলাম এটাই যদি গাদ্দারি করে তাহলে আমরা আর কার কাছে যাব। মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলছিল যে হাসিনার পতন ছাড়া তেমন কোনো চেঞ্জ আমরা দেখি নাই। আমি ওর সাথে একমত না। আপনারা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা গত 17 বছর এখানে প্রোগ্রাম করতে পারেন না, এটা একটা বিশাল চেঞ্জ। আমরা এইভাবে সুন্দরভাবে ফ্রিডম অফ স্পিচ পাই নাই। আমি কিছু বললে আমাকে কেউ বাহার থেকে তুলে নিয়ে যাচ্ছে না। আমাদের গত 1 বছরে একটা গুম হয় নাই, জুডিশিয়াল কিলিং হয় নাই, বিচারের নামে প্রহসন হয় নাই। এগুলো তো সফলতা। অর্থ পাচার কিছুটা হলেও কমছে। বিশেষত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক যে স্বাধীনতা, হুজুর জঙ্গি শিবির জুজু এই ট্যাগগুলো ভেঙে গেছে। বাংলাদেশে নতুন করে একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা দিন দিন ক্ষীণ থেকে ক্ষীণ হচ্ছে। আমার মনে হয় শুধুমাত্র এই জুলাই গণ অভ্যুত্থানের, আমরা তো এটাকে বিপ্লবে পরিণত করতে পারি না বিশেষ একটা গোষ্ঠীর কারণে। যদি বিপ্লবটা হইতো আজকে আমাদের এই দিনটা দেখা লাগতো না। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা তার বিশাল একটা অংশ কখনো বাস্তবায়িত হয় নাই, এবং এই বাস্তবায়িত না হওয়ার দায় যারা আমাদের জুলাইয়ের অগ্রমুখ ছিলেন তাদেরকে নিতে হবে। তাদের উচিত ছিল, তারা যেহেতু জাতীয় নেতৃত্ব ছিলেন, জাতীয় নেতা হয়ে গেছিলেন, তাদের উচিত ছিল দেশটাকে মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা সেগুলো ফুলফিল করে তারপরে পলিটিক্যাল পার্টি বা অন্যান্য বিষয়ে এঙ্গেজ হওয়ার জন্য। কিন্তু একসাথে দুইটা করতে গিয়ে এটা একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে, যার জন্য আজকে সমন্বয়ক একটা গালি হিসাবে রূপান্তরিত হয়েছে। আমরা এটা বলতে লজ্জা পাই যে আমরা সমন্বয়ক ছিলাম। সমন্বয়ককে যারা গালি হিসাবে রূপান্তরিত করছে তারাই আজকে বলে যে এই সমন্বয়ক শব্দটি আমাদের জন্য গৌরব। আপনারাই তো সমন্বয়ক শব্দটাকে বিতর্কিত করছেন, এই দায় আপনাদেরকে নিতেই হবে। পরবর্তীতে যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষ স্বপ্ন দেখতেছিল, এটা একটা ইনক্লুসিভ আন্দোলন ছিল। এখানে প্রত্যেকটা গোষ্ঠীর অংশগ্রহণ ছিল, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ ছিল, সামাজিক সংগঠনের অংশগ্রহণ ছিল। যখন জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, শুধুমাত্র একটা গোষ্ঠী কেন্দ্রিক, একটা সিন্ডিকেট কেন্দ্রিক সরকারটা গঠন করা হয়েছে, যার কারণে এই সরকার ইনক্লুসিভনেস হারাইছে। যে ইনক্লুসিভনেস ছিল আন্দোলনে, তারা ছাত্র দলের একটা অংশকে কোথাও প্যাট্রোনাইজ করে নাই যারা আন্দোলনে ভালো ভূমিকা রাখছে। তারা শিবিরের কোনো অংশকে সরকারের মধ্যে প্রকৃতভাবে যেখানে ক্ষমতা প্রয়োগ করা যায় সেখানে নিয়োগ করে নাই। যদিও তারা একটা বড় স্টেক হোল্ডার ছিল। বাম সংগঠন সমূহ, অন্যান্য যারা ছিল, মাদ্রাসা শিক্ষার্থী, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কথা নাই বললাম। আমার তো মনে হয় যে যদি বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো বৈষম্য হয়ে থাকে, সবচেয়ে বড় বৈষম্য সেটা করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে, এবং এই বৈষম্যটা করছে ঢাকা ইউনিভার্সিটির লোকজন। এই জন্য তাদের প্রতি, ঢাকা ইউনিভার্সিটির প্রতি আমাদের বর্তমান যে ধারণা, আমাদের কাছে ধারণাই আছে এরকম যে তারা নিজেদের বাইরে কোনো কিছু কখনো নিতে চায় না। যখন এরকম একটা ঐক্যবিহীন সরকার গঠন করা হইলো, এমন কিছু উপদেষ্টাদেরকে নিয়োগ করা হইলো যারা নিজেরাই চলতে পারে না, নিজেরা ডাইপার পরে, প্যাম্পার্স পরে, তারা কিভাবে একটা দেশ চালাবে? এই উপদেষ্টা যখন নিয়োগ দিছে, যারা নিয়োগ দিছে তাদের বোঝা উচিত ছিল যে তারুণ্য বা তরুণদেরকে প্রায়োরিটি দেওয়া। এই যে বুড়ো বুড়ো উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়ার ফলাফল দেখতে পাচ্ছেন।
যে আসলে আমরা যে আকাঙ্ক্ষাটা দেখতে চাইছিলাম, যে আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে চাইছিলাম, সেটা হয় নাই। এখনো প্রশাসনের রন্ধে রন্ধে লিকগুলা বসে আছে, মিডিয়া হাউসগুলা সবগুলার ভিতরে দালালগুলা বসে আছে একটা সুযোগের অপেক্ষায়। আমাদের তো তার বিরুদ্ধে কোনো শক্ত ন্যারেটিভও নাই, শক্তিও নাই, না আছে টাকা, না আছে মিডিয়া হাউসের কন্ট্রোল বা ন্যারেটিভ বিল্ডিং এর ক্ষমতা। আমাদেরকে একটা সুযোগ পাইলে যারা জুলাইয়ের পক্ষে শক্তি ছিল তাদেরকে কি করতে পারে তার একটা ঘটনা দেখা গেছে হচ্ছে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, তার ঘটনাটা। অবশ্যই আমরা চাঁদাবাজিকে ঘৃণা করি এবং আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের অপরাধের চূড়ান্ত দৃষ্টান্ত শাস্তি আমি কামনা করি, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে অন্য কোনো চাঁদাবাজ নাই। বাংলাদেশে শত শত হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়েছে, সেখানে কারো ঘুম ভাঙে নাই, এরকম মিডিয়া ট্রায়াল হয় নাই, কোর্টের মধ্যে গিয়ে তাকে এভাবে মুখটা উঠে ধরতে হয় নাই। কিন্তু আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ জুলাই আন্দোলনকারী ছিল, সেজন্য তার উপরে মিডিয়া ট্রায়ালটা করা হয়েছে। যার থেকে প্রমাণিত যদি কখনো জুলাই যোদ্ধারা বিপদগ্রস্ত হয়, আওয়ামী লীগ যে ইনসাফটা পাইছে, আওয়ামী লীগ যে জাস্টিসটা পাইছে, আপনারা সেই জাস্টিসটাও পাবেন না। এবং এর জন্য যদি দায়ী কেউ থাকে, বাংলাদেশ সরকারের বর্তমান যারা ছাত্র উপদেষ্টা আছে তারা ছিল যে আমাদের দাবি আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দায়িত্বে। তাদের কারণে আজকে জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণকারী যোদ্ধা তারা এরকম ভাবে বিপদগ্রস্ত। তবে আমি এটাও মনে করি তারা বিপদগ্রস্ত হওয়ার আরেকটা কারণ ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার ছিল, এটা একটা গৌরবের ব্যানার ছিল। এই ব্যানারটাকে যাচ্ছে তাই ব্যবহার করা, নিজেদের ইচ্ছা মতো পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়া, যাদের ভিতরে ন্যূনতম মোরালিটি নাই, নৈতিকতা নাই এবং তাদের নিজেদের ভিতরে কোনো সংযম নাই, শুধু খাই খাই এরকম একটা মনোভাবের লোকজনকে সারা বাংলাদেশে ভুইফোল কমিটি দিয়ে দিছে। ছাত্রলীগ, টোকাই লীগ সহ পর্যন্ত ঢুকাই ফেলছে এরা। যদি কাউকে বাংলাদেশের পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী, জুলাইয়ের পক্ষে যারা শিক্ষার্থীদেরকে বিতর্কিত করার জন্য প্রকৃত মাস্টার মাইন্ড হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। এরকম একটা কমিটি রেখে যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা এটা প্যাট্রোনাইজ করছে, ওই কমিটিটা রাখার তো কোনো দরকার ছিল না। এই পবিত্র ব্যানারটাকে যারা বিতর্কিত করছে তাদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আজকে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা, বর্তমানে বাংলাদেশের পলিটিক্যাল যে সিচুয়েশন, আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার মাধ্যমে ভাবছিলাম যে আমরা হয়তো পারস্পরিক যে সহযোগিতা, পারস্পরিক সম্মান, পারস্পরিক ভালোবাসা, এই জিনিসটা দেখতে পাবো। কিন্তু সেই বিভাজন আর বিভাজন, এক পক্ষ বলে টেম্পু স্ট্যান্ড, আরেক পক্ষ বলে গুপ্ত, আরেকটা তো পরজীবী আছে, সারা জীবন অন্যের ঘাড়ে ছিল, এবার আরেকজনের ঘাড়ে যাইবা উঠছে। এমন একটা শ্রেণী আছে না, আগে ছাত্রলীগের ঘাড়ে ছিল, এখন ছাত্রদলের ঘাড়ে এসে উঠছে। এই শ্রেণী যারা আছে এদেরকে আমি জানি না আল্লাহ কখনো হেদায়েত দান করবে কিনা। তো যদি এরা এদের চরিত্র না পাল্টায়, এরা যদি আওয়ামী লীগের মানে নতুন করে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার চেষ্টা করে, আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, আওয়ামী লীগ ন্যারেটিভকে দাঁড় করানোর চেষ্টা করে, আওয়ামী লীগকে মানুষ যেভাবে ছুঁড়ে ফেলে দিছিল এদেরকেও মানুষ সেভাবে ছুঁড়ে ফেলে দিবে। এরা বাংলাদেশটাকে শুধুমাত্র নিজেদের এবং একটা বিশেষ শ্রেণী, যেটা হাসিনা রেজিম করে গেছিল, সেরকম ভাবে আবার করতে চায়। মানুষকে এমনি এমনি রক্ত দিচ্ছে ওদের এই নাটক দেখার জন্য। আমরা আশা রাখবো আগামী বাংলাদেশে ট্যাগিংয়ের রাজনীতি থাকবে না, আগামী বাংলাদেশে হতাশার রাজনীতি থাকবে না, থাকবে রাজনৈতিক সহ অবস্থান, পারস্পরিক সম্মান। আগে আওয়ামী লীগের সময় আমি একটা কথা বারবারই বলি, আওয়ামী লীগ করার কারণে একজন লোকের মেয়ের বিয়েতে বিএনপির কোনো লোক যাইতো না, বিএনপির নেতার মেয়ের বিয়েতে আওয়ামী লীগের লোক আসতো না। আমরা এরকম পলিটিক্যাল কালচার তো চাই না ভাই। আমরা এমন একটা পলিটিক্যাল কালচার চাই যেখানে সবাই একত্রিতভাবে রাজনীতি করবে আমাদের দেশটা গঠন করার জন্য। কিন্তু বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিচ্ছে, আমরা আশাবাদী না। আমরা যে আশা নিয়ে জুলাই দেখতেছিলাম, আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। হয়তোবা আরেকটা বিপ্লবের মাধ্যমে আমরা যে আশা, যে স্বপ্ন দেখি সেটার বাস্তবায়ন হবে এর আগে। এবং ওই বিপ্লবের জন্য আমি এবং আমার সহযোদ্ধা যারা আছে, আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠন করার জন্য নতুন করে বিপ্লবের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর বিপ্লব ছাড়া আমাদের এই বর্তমান যে সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কোনোভাবেই পাল্টানো যাবে না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে চিহ্নিত আওয়ামী লীগের দালাল যেগুলো প্রশাসনের কর্মকর্তা ছিল, এই সবগুলারে শেল্টার দিছে কারা? যারা আমাদের নেতা ছিল, টাকা পয়সা খাইছে। যা আপনারা তো জানেন, বললে খারাপ লাগবে,
মানে টিএসসিতে সিডা স্যান্ডেল পরে ঘুরতো, সিডা সেন্টু গেঞ্জি পরে ঘুরতো, ডার্বি সিগারেট খাইতো। এখন তো ধরেন ইলিনের পাঞ্জাবি ছাড়া পরে না, আইফোন ছাড়া হাতে কিছু নাই, প্রিমা ছাড়া জুতা পরে না। দেখছেন না? টাকা কি আসমান থেকে পড়ে? টাকা তো আসমান থেকে পড়ে নাই। এই টাকাগুলো ওই টাকাগুলো যেগুলো শহীদের রক্তের সাথে বেইমানি করে ইনকাম করা হয়েছে। মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু শহীদের রক্ত কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদেরকে এই দায় নিতেই হবে যে শহীদের রক্তের সাথে বেইমানি করে, জুলাইকে বিক্রি করে, আমাদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে আজকে আপনারা মার্সিডিজ বেঞ্জে ঘুরেন, বিএমডাব্লিউতে ঘুরেন। মনে রাখেন, এই সুখ সুখ না, হাসিনারও সুখ ছিল। আমি এখনো বলবো, এখনো সময় শেষ হয়ে যায়নি। যদি এখনো একটু সদিচ্ছা থাকা যায়, দেশটাকে গঠন করা, মানুষের রক্তকে মূল্যায়িত করা, মানুষের আশাকে ভঙ্গ হইতে না দেওয়া। আমি একটা বিষয় অ্যালার্মিং বলছি, যে হাসিনাকে মানুষ ঘৃণা করত, আওয়ামী লীগের একটা বিশেষ শ্রেণী ঘৃণা করত, কিন্তু বর্তমান কিছু অ্যাক্টিভিজমের কারণে আওয়ামী লীগের যে শ্রেণীটা হাসিনাকে ত্যাগ করছিল, তারা হাসিনাকে ভালো মনে করতেছে। এটা অ্যালার্মিং। আমি অনেকক্ষণ কথা বলছি, আর বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলবো যে আমাদের বিপ্লবটা জারি রাখতে হবে, জুলাইকে বাঁচায় রাখতে হবে, এবং নতুন একটা বাংলাদেশ গঠন করতে হবে। সবাইকে আমার কথা, দীর্ঘক্ষণ কথা বলছি, ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি সাদিক আল আরমান ভাইকে, শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে 15 তারিখের আগ পর্যন্ত যতগুলো কর্মসূচি ছিল, সেখানে নারী শিক্ষার্থীদের উপস্থিতি খুবই উল্লেখযোগ্য ছিল। এবং 15 তারিখে ছাত্রলীগ ক্যাম্পাসে নগ্ন হামলা চালায়, সেখানে সবচেয়ে বড় ভিকটিম ছিল নারী শিক্ষার্থীরা। এবং এরই ধারাবাহিকতায় 16 তারিখ দিবাগত রাতেই ছাত্রলীগকে হল থেকে বের করার মধ্য দিয়ে আন্দোলনে আর একটা মাত্রা যোগ করে এই নারী শিক্ষার্থীরাই। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব সাবিকুন্নাহাত তামান্না, সভানেত্রী, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি, যার অশেষ রহমতে আমরা ফেসিবাদ মুক্ত একটি দেশ পেয়েছি। আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা। সেই স্বাধীনতার বর্ষপূর্তিতে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জীবনের প্রকৃত আদর্শ, যার দেখানো পথের অনুসরণে আমরা পাব সুন্দর ও শাশ্বত জান্নাত। রুহের মাগফিরাত কামনা করছি 24-এর শহীদদের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে চমকপ্রদ আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার সামনে উপবিষ্ট শ্রোতাবিন্দুদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি 24-এর শহীদদের, আহতদের স্মরণ করছি, আন্দোলনের ভিত গড়ে দেয়া প্রত্যেক সংগ্রামী যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া ভারত বিরোধী ও আওয়ামী ফেসি বিরোধী সকল নেতাদের, স্মরণ করছি পিলখানার শহীদদের, সাপ্তার শহীদদের, আল্লামা সাঈদীর রায়ের বিপক্ষে ফুঁসে ওঠা জনতার মাঝের শত শত শহীদদের, গুম খুনের শিকার হওয়া প্রতিটি ব্যক্তিকে স্মরণ করছি। নিহত হওয়া প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ হিসেবে কবুল করে নেন, আল্লাহর কাছে সেই আরজি রেখে শুরু করছি। প্রিয় উপস্থিতি, জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে প্রাপ্তির বিষয়ে যদি বলতে চাই, সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এখানে দাঁড়াতে পেরেছি, আমরা কথা বলতে পেরেছি। স্বাধীন দেশে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারছি। আলহামদুলিল্লাহ, জুলাইয়ের গণ অভ্যুত্থানের এটি সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। জুলাইয়ের বর্ষপূর্তিতে আমরা আশা করেছিলাম একটি বৈষম্যহীন দেশ আমরা পাব, কিন্তু সেই বৈষম্য এখনও যেন রয়ে গিয়েছে। আমাদের সমাজের প্রত্যেকটি পরতে পরতে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। বিশেষ করে দাড়ি, টুপি,
হিজাব নিয়ে যে বৈষম্য আমরা 1 বছর পূর্বে দেখেছিলাম, সেই বৈষম্য এখনও রয়ে গিয়েছে। যে নারী শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, সেই নারী শিক্ষার্থীদের, হিজাবি শিক্ষার্থীদের এখনও বৈষম্যের শিকার হতে হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে, আমরা যখন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানেও আমাদেরকে পিছিয়ে দেয়া হচ্ছে আমরা হিজাব পরি সে কারণে, অথচ আমাদের টপ রেজাল্ট আছে, সব ধরনের যোগ্যতাই আছে। এটি অত্যন্ত দুঃখজনক। যে বৈষম্যকে নিরসনের জন্য এই আন্দোলনের ভিত গড়ে উঠেছিল, সেই বৈষম্য এখনও দূরীভূত হয়নি। আমরা আশা করেছিলাম মববাজি, ট্যাগিং, বিভাজনের রাজনীতি বন্ধ হবে, কিন্তু এই বিষয়গুলো আমরা এখনও লক্ষ্য করতে পারছি। ধর্মকে নিয়ে ট্যাগিং, বিভাজনের রাজনীতি, জুলাইয়ের ক্রেডিট নেওয়া, প্রত্যেকটা বিষয় আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। আমরা আশা করেছিলাম ধর্ষণমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ হবে, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা গিয়েছে জুলাই বিপ্লবের 1 বছরের মধ্যে আমরা অনেকগুলো নৃশংস ধর্ষণের ঘটনা দেখেছি, যার মধ্যে অনেকগুলোরই এখনো বিচার হয়নি। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের যে আন্দোলনে নারীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা সেক্টরের নারীরা অংশগ্রহণ করেছে, সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নারীদের নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। কিন্তু নারীদের অধিকারের নামে এক ধৃষ্ট নারী সংস্কার কমিশনের মাধ্যমে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার এক চক্রান্ত আমরা দেখতে পেয়েছি। আমরা আশা করেছিলাম ধর্ম নিয়ে কটূক্তি, অনুভূতিতে আঘাত বন্ধ হবে, কিন্তু জঙ্গিবাদের নাটক এখনও চলমান। আমরা আশা করেছিলাম গণহত্যাকারী এবং তাদের দোসরদের বিচার হবে, কিন্তু 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা গণহত্যাকারীদের বিচার দেখতে পাইনি। এই দেশের শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতিকে যারা ধ্বংস করে দিয়েছে, তাদের আমরা দেখতে পাচ্ছি বহাল তবিয়তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করেছিলাম শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করা হবে, আহতদের পুনর্বাসন করা হবে, কিন্তু এখনো আহতদের সুচিকিৎসা নিশ্চিত হয়নি। এখনো 6 জন অশনাক্ত শহীদের লাশ মর্গে পড়ে রয়েছে। আমরা আশা করেছিলাম ভিন্ন দেশের নয়, বরঞ্চ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, জনগণকে না জানিয়ে দেশের ক্ষতির আশঙ্কা আছে এমন বিভিন্ন চুক্তি করা হচ্ছে, যা আমাদের জুলাইয়ের প্রত্যাশাকে নষ্ট করে দিয়েছে। আমরা যেই আশা করেছিলাম জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের দেশে, সমাজে যেই পরিবর্তন দেখতে পাবো, সেই পরিবর্তন এখনও আমাদের দৃষ্টিগোচর হয়নি। সেই পরিবর্তন আমরা এখনও দেখতে পাচ্ছি না, যা আমাদেরকে আশাহত করছে। এই পর্যায়ে দাঁড়িয়ে আমি কিছু দাবি উত্থাপন করতে চাচ্ছি। জুলাই যে বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলনের শুরু হয়েছিল, আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, এবং সেই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, যারা কাজ করতে সক্ষম তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, যারা কাজ করতে সক্ষম নয় তাদের ভাতার ব্যবস্থা করতে হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নারীদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হবে। কতিপয় নারীবাদীদের দৃষ্টিতে নয়, বরঞ্চ আপামর নারীদের দৃষ্টিতে দেখে নারীদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী সমাধান দিতে পারতে হবে। কোনো ধরনের ট্যাগিং, মব সৃষ্টি, বিভাজনের রাজনীতি করতে দেয়া যাবে না। ট্যাগিং, মব সৃষ্টি এবং বিভাজনের রাজনীতির সকল পথ বন্ধ করে দিতে হবে। ধর্মীয় অস্থিরতা ও বিভাজন সৃষ্টির সকল অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণহত্যা, দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি নষ্ট করার কারিগরদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই দেশের অর্থনীতি এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই বিষয়গুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা হোক। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা চাই দেশের প্রত্যেকটি সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, দেশের প্রত্যেকটি সেক্টরে বৈষম্য
ভুলুণ্ঠিত হোক। জুলাইয়ের এই বর্ষপূর্তিতে দাঁড়িয়ে এই দাবিগুলো উপস্থাপন করছি যে শহীদেরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে গিয়ে আমাদেরকে একটি স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছে। সেই স্বাধীনতাকে রক্ষা করা কেবল অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনের মাধ্যমে বিজয়ী সরকারেরই দায়িত্ব নয়। আমরা দেশের যারা জনগণ আছি আমাদেরও দায়িত্ব এই দেশকে বিনির্মাণের জন্য, এই দেশকে নিয়ে চিন্তা করার জন্য, এই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। সেজন্য আজকে উপস্থিত শ্রোতাদের কাছে এবং পুরো দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, চলুন জুলাইয়ের বর্ষপূর্তিতে আমরা আবারও জুলাইয়ের প্রেরণায় উজ্জীবিত হয়ে দেশ এবং জাতি বিনির্মাণে যাবতীয় বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আবারও কাজে নেমে পড়ি। আমাদেরকেই এই দেশ বিনির্মাণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন, আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নিন। আল্লাহর কাছে এই দোয়া করে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন আলোচকের পরীক্ষা থাকায় তিনি আসতে পারছেন না, এবং আরেকজনের গতকাল রাত থেকে অসুস্থতা, জ্বরের কারণে তিনি আজকে উপস্থিত হতে পারেনি। এরপর যে আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি। আমাদের মাঝে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন জনাব সিবগাতুল্লাহ সিবগা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে জুলাই আন্দোলনের, জুলাই অভ্যুত্থানের, জুলাই বিপ্লবের 1 বছর পরে অনেকে আসলে এটাকে আন্দোলন বলেন, কেউ অভ্যুত্থান বলেন। আমি জুলাইকে বলি জুলাই বিপ্লব। কারণ হচ্ছে পৃথিবীর যে কোনো বিপ্লব আসলে একদিনে শেষ হয়ে যায় না। আপনি দেখবেন যে ফ্রেঞ্চ রিভলিউশন, আপনি দেখেন যে শুরু হয়েছিল কখন, শেষ হয়েছিল কখন। 20 বছরের একটা যাত্রা। তো এই জন্য আমি জুলাইকে আসলে বিপ্লব হিসেবে দেখতে চাই, এবং আমাদের বিপ্লব শুরু হয়েছে এবং এই বিপ্লব আমরা শেষ করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা মূলত এমন একটা ভৌগোলিক ভূখণ্ডে আমরা বসবাস করি, যে ভূখণ্ডে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ভবিষ্যৎটা আসলে কি। ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করেছে এবং পরবর্তীতে আমরা যখন একটা রাষ্ট্র পেয়েছিলাম 1947 সালে, 47টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 47 যদি আমরা না স্বীকার করি, আমি দেখলাম যে গতকালকে মানে একটা হচ্ছে খসড়া হচ্ছে জুলাই সনদ দেয়া হয়েছে, প্রস্তাবনা দেয়া হয়েছে, সেটাতে আসলে 47 নাই। 47 যদি না থাকে তাহলে আমার অবস্থা তো আসলে আমি আরেকটা কাশ্মীর ছাড়া ভিন্ন কিছু কি। 47 না হলে তো আমি ইন্ডিয়ার সাথে থাকতাম, গ্রেটার বেঙ্গলের সাথে থাকতাম, এবং আমার অবস্থা হয়তো ঠিক কাশ্মীরের মতোই। তো এই জায়গা থেকে এই বিষয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত আওয়ামী এই শাসনটাতে, এই শাসনের সময় সাদিক আল আরমান সে বলে গিয়েছে সে নির্বাচন কমিশনে কাজ করেছে। 2009 সালেও যে নির্বাচনটি হয়েছিল, এই নির্বাচনটা ছিল একটা ভুয়া নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত ক্ষমতায় এসেছে এবং কুক্ষিগত করেছে, এবং একে একে গুম, খুন, হত্যা, দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যেটা মূলত আওয়ামী লীগের লোকজন করে নাই। এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে। আমরা দেখেছি যে আমাদের নাগরিক কোনো অধিকার ছিল না, আমরা প্রতিবাদ জানানোর কোনো জায়গা পাইতাম না, এরকম একটা অবস্থার মধ্যে আমরা গিয়েছিলাম। আমরা দেখেছি একটা নতজানু পররাষ্ট্র নীতি, যে পররাষ্ট্র নীতিতে একজন পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে কি তাদের সাথে আমাদের, ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে ভারত আমাকে যতটুকু পানি দিছে এটা আমার জন্য যথেষ্ট, অনেক দিছে ভারত। আমি ধিক্কার জানাই এ ধরনের পররাষ্ট্রমন্ত্রীদের, এবং আগামীতেও যদি কেউ এরকম করে আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা এরপরে দেখছি যে আমরা আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, সে বলতো যে আমি ভারতকে যা দিছি পৃথিবীর আর কেউ, মানে অন্য কেউ এটা দিতে পারবে না। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমরা দেখেছি নানা ধরনের মিসম্যানেজমেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিসম্যানেজমেন্ট। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান, আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা নিতে যান,
আপনি নিজে উদ্যোক্তা হবেন, কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে চান, আপনি দেখবেন যে কত ধরনের দুর্নীতি, কত ধরনের চাঁদাবাজি, কত ধরনের মানে এটাকে বলা হচ্ছে কত ধরনের আপনার হচ্ছে প্রশাসনিক জটিলতার মধ্যে আপনাকে ফেলে দিয়েছে। এ ধরনের ব্যাপারগুলোই মূলত আমরা বিগত 16 বছরে দেখেছি। আমরা দেখেছি যে এই 16 বছরের শাসন শুরু হয়েছিল মূলত তারও আগে থেকে এটার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, এবং সেই ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল এবং আমরা দেখতে পাই যে 28শে অক্টোবর একজন মানুষকে মারা হয়, সে মানুষের উপরে নৃত্য করা হয়, এবং যে নৃত্য করে আজকে গতকালকে একটা জুডিশিয়াল কিলিং, যে বিচারিক বাংলাদেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অধ্যায়, যে বিচার বিভাগকে কলঙ্কিত করে মানুষদেরকে হত্যা করা হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড, এটার বিরুদ্ধে বাংলাদেশে ঘটেছে, এটা যখন এখানে নিয়ে আসা হয়েছে, আপনারা দেখবেন যে কতিপয় মানুষ এখানে এসে একটি মব সৃষ্টি করার চেষ্টা করেছে। এরা হচ্ছে তারা যারা মব সৃষ্টি করে 28 অক্টোবরে মানুষকে হত্যা করেছিল। আপনি খোঁজ নিয়ে দেখেন যে তাদের পূর্বপুরুষেরা অতীতে তাদের যারা ধারাবাহিকতা গ্রহণ করেছিল তারাই 2006 সালে 28শে অক্টোবর বাপ্পাদিত্য বসু তৎকালীন বামপন্থী নেতা পল্টনে একজন জীবন্ত মানুষের উপরে লাফ দিয়েছিল এবং তাকে সেখানে শহীদ করেছিল। এটা আমরা দেখেছি। লাশের উপরে তারা নৃত্য করেছিল। এভাবেই বাংলাদেশকে মূলত একটা বিভেদের জায়গায় নিয়ে গিয়েছে। আমরা জুলাইয়ের যে বিউটিটা দেখি, এই বিউটিটা ছিল হচ্ছে আমাদের একতার বিউটি। এই বিউটিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে ছিলাম, আমাদের অন্য কোনো পরিচয় ছিল না, আমরা ছিলাম মুসলিম। এই জুলাইয়ের বিউটি নষ্ট করার কার্যক্রম বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। আমি এজন্য বলতে চাই যে আমাদের যারা আমাদেরকে অপদস্থ করে রাখতে চায়, আমার একটা হতাশা ছিল একটা সময়। আমি ভাবতাম যে ভারত যে আমাদের উপরে এত জুলুম নিপীড়ন নানাভাবে চালাচ্ছে, বাংলাদেশটাকে ধ্বংস করছে, বাংলাদেশ বিচার ব্যবস্থাকে ধ্বংস করছে, বাংলাদেশে কোনো ন্যায় বিচার নাই, সুবিচার নাই, আওয়ামী লীগের মাধ্যমে লুটপাটের রাজনীতি প্রতিষ্ঠা করছে। আমি ভাবতাম আমাদের প্রজন্ম, আমাদের দেশের মানুষ মনে হয় এটা বুঝে না, কারণ দেখতাম যে কেউ তো প্রতিবাদ করতেছে না, সবাই তো চুপচাপ আছে। আমি ভাবতাম এটা কেউ মনে হয় জানে না বা ফিল করে না, উপলব্ধি করে না। কিন্তু আমার ভুল ভাঙাইছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবে সবাই কিন্তু দেখাই দিচ্ছে আমরা কেউ অসচেতন না, সবাই বুঝি, সবাই সবকিছু জানি। সুযোগ যখন তৈরি হয় তখন আমরা কেউ ঘরে বসে থাকি না। দেখেন আওয়ামী লীগ আসলে আমাদেরকে যেভাবে শোষণ করার চেষ্টা করেছে, প্রথমে যেটা করছে যে তারা কিছু বয়ান সামনে নিয়ে আসছে, এমন এমন বয়ান নিয়ে আসছে যে এ বয়ান প্রতিষ্ঠা করেছে এবং এ বয়ানের ওই ফ্রেমে ঢুকায় যে কাউকে যে কোনো ধরনের নির্যাতন করা যায়। এই বয়ানের ফ্রেমে আপনাকে বানানো যায় বিশ্বজিৎ, আপনি একজন হিন্দু কিন্তু আপনাকে মেরে তারা হত্যা করতে পারে। এই বয়ানে আপনি দেশের পক্ষে কথা বললে যে আপনি শিবির, দেশের পক্ষে কথা বলার কারণে শহীদ আবরার ফাহাদ, তাকে হত্যা করা হয়েছে। এভাবে তারা বয়ান সেট করেছে। কিন্তু একটা সোসাইটিতে যারা রাষ্ট্র পরিচালনা করে অথবা যারা শোষণ করতে চায়, যারা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করে, তারা প্রথমে বয়ান তৈরি করতে চায়। তারা মানুষকে ভাষা ধরায় দেয়, তুমি শুধু আমার ভাষায় কথা বলবা, আমি যে ভাষা দিব এ ভাষায় কথা বলবা, তুমি প্রতিবাদ করবা কিন্তু তুমি আমার ভাষায় প্রতিবাদ করবা। এই জন্য আমরা দেখেছি যখন 2018 সালে কোটা আন্দোলন হয়, তখন আমরা বলছিলাম যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সবকিছু করছি কিন্তু সেখানে আমরা এটা আমাদেরকে বলতে হয়েছে, ঠিক আছে, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 18 এবং 24-এর মধ্যে এটাই হলো পার্থক্য। আওয়ামী লীগ যে বিগত 16 বছরে বয়ানের ফ্রেমে আমাদেরকে বন্দি করে রেখেছিল, যে বয়ানের ফ্রেমে আমাদেরকে বিভক্ত করে রেখেছিল, যে বয়ানের ফ্রেমে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমার মৌলিক অধিকার, চাকরি পাওয়ার অধিকার, আমার ভালো জায়গায় যাওয়ার অধিকার, এটা বন্ধ করেছিল। 2024 সালে এসে আমরা সেদিন বলেছিলাম তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা ছিল একটা বড় প্রতিবাদ তাদের বিরুদ্ধে। এই স্বৈরাচারের ফ্রেম আমরা সেখানেই ভেঙে দিয়েছি। এই স্বৈরাচারের ফ্রেম যখন ভেঙে গিয়েছে তখন
তাদের তো মাথা খারাপ হয়ে গিয়েছে। আপনি যদি একটু খোঁজখবর নেন, সেদিন রাতে শেখ হাসিনা, এগুলো সামনে আসবে আস্তে আস্তে, শেখ হাসিনা ভিসির সাথে কথা বলেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে। ভিসি, শেখ হাসিনা ভিসিকে বলছিল যে যারা রাজাকার বলছে যে আমি রাজাকারদের যা অবস্থা করছি তাদের সবাইকে তুমি তাই অবস্থা করব আমি। সেদিন রাত্রে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, রাজাকারদের যাই করছি আমি, মানে রাজাকার বইলা যাদেরকে আমি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করছি, আমি এদেরও একই অবস্থা করব। এবং আমরা দেখতে পাই পরবর্তীতে 15 তারিখ একই ঘটনা ঘটছে, আমাদেরকে মারছে, নির্যাতন করছে। এরপরে খুবই ঠান্ডা মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের দিকে আগায় গেল, খুবই ঠান্ডা মাথায়। 16 তারিখের মিছিল, 16 তারিখে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ বিতরণের মাধ্যমে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদ বিতাড়িত হয়েছে। এই জন্য আমরা যে ক্যাম্পাসে দাঁড়াইছি, এই ক্যাম্পাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ তখন বিতাড়িত হয়েছে যখন এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আওয়ামী লীগকে বিতাড়িত করছে। এবং আমরা এই চিত্রটা আমরা দেখতে পারি পুরা দেশে, সারা দেশের মানুষজন বাংলাদেশ থেকে ভারতের একটা প্রক্সি শাসন ব্যবস্থা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা আসলে জুলাইয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল, অনেক আশা আমরা পেয়েছি, অনেক আশা আমরা পাই নাই, আমাদের অনেকগুলো ব্যর্থতা আছে। আমি আসলে জুলাইকে আসলে ভিন্নভাবে দেখি। আপনারা এখানে অনেকজন বক্তব্য দিয়ে গিয়েছেন, অনেক আশার কথা বলেছেন। আমি তো মনে করি যে বাংলাদেশে এত সম্ভাবনা, এত কিছু করার সুযোগ, আমার খুবই আফসোস লাগে। এই যে একজন যুবমন্ত্রী ছিলেন, এই বাংলাদেশের 2 কোটি তরুণকে তো গড়ে তোলা যায় তো 1 বছরে, অন্তত 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা বাংলাদেশে করা যাইতই। বাংলাদেশের সবাই তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, অধিকাংশ কলেজের শিক্ষার্থী, অল্প একটু পড়াশোনা করা মানুষজন, জাস্ট একটা ট্রেনিং, তাদের কর্মসংস্থানের সুযোগটা এই জায়গাতে যদি একটু গুরুত্ব দিত, আমার মনে হয় যে খুবই ভালো হতো। আমরা আসলে সেরকম কোনো কিছু দেখি নাই। আমরা দেখেছি নতুন করে তারা আসলে আমরা যে সব কিছু করছি, আমরাই সব কিছু, আমাদের মাধ্যমে আন্দোলন চলতেছে, একটা আমিত্ব প্রকাশ করার চেষ্টা আসলে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাইছি যে আরেকটা সুযোগ সন্ধানী গোষ্ঠী, বাংলাদেশে কোন শিক্ষার্থী এই আন্দোলনের পক্ষে ছিল না? সবাই ছিল এই আন্দোলনের পক্ষে, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাটের মানুষজন। কিন্তু শুধুমাত্র মানে কয়েকজন তো রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ সমন্বয়ক পরিচয় দিয়ে নানা জায়গা থেকে দুর্নীতি করতে, ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক একটা ব্যাপার। এটা হচ্ছে জুলাইয়ের, আমরা বলতে পারি প্রত্যাশার জায়গা থেকে এটা আসলে আমাদের জন্য একটা বড় অপ্রাপ্তি আমরা বলতে পারি। এইখানে আমাদের জুলাইয়ের প্রাপ্তি যদি আমরা বলি, আমাদেরকে প্রথমত বয়ানের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছে। আমরা 14 তারিখ রাত্রেবেলা সে বয়ান ভেঙে দিছি। বয়ানের মাধ্যমে তুমি আমাকে আবারও শোষণ করবা, এই বয়ান আমরা ভাঙছি। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদেরকে ট্যাগিং এর মাধ্যমে, ট্যাগ করে আমাদেরকে যে কোনো কিছু করা যায়। এই যে আমরা বলছি রাজাকার, তার মানে আমরা রাজাকার হয়ে গেছি, তার মানে আমাদেরকে খুন করা যায়। এজন্য শেখ হাসিনা বলছে ওদেরকে খুন করে ফেলো, গুলি চালাও ইচ্ছা মতো, লিথাল উইপন ইউজ করো, যাত্রাবাড়িতে যারা নামছে তাদেরকে ম্যাসাকার করে দাও, তাদেরকে শেষ করে দাও। এটা তারা করছে। 3 নম্বর যে বিষয়টা, ওরা দীর্ঘদিন ধরে আমাদেরকে একটা ভয়ের মধ্যে তারা রেখেছিল, ঠিক আছে, আমাদের পুরো জাতি আমরা ভীতির মধ্যে ছিলাম। কিন্তু একজন শহীদ আবু সাইদ, যখন আমরা জীবনের ভয় করতাম, সত্যি কথা, একজন আবু সাইদ যখন সামনে এসে দাঁড়াইলো, বুক পেতে দিল, আমাদের ভয়টা আসলে কেটে গেল। আমরা দেখলাম রাস্তায় হাজার হাজার আবু সাইদ নেমে গিয়েছে। খুবই অবাক করা ব্যাপার, সিগনিফিক্যান্ট ব্যাপার। একজন মা তার 1 বছরের সন্তানকে নিয়ে রাস্তায় নামছে। একজন বাবা দেখতেছে যে এই রাস্তায় নামলে আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, তার ছোট্ট সন্তানকে, 7-8 সন্তানকে নিয়ে রাস্তায় নামছে। সন্তান নামছে, তার বাবা মা দুজনকে নিয়ে গিয়েছে, মা এবং বড় বোনকে নিয়ে গিয়েছে রাস্তায়। এরকম একটা ব্যাপার আমরা দেখতে পেয়েছি। এটা ছিল যে আমাদের
মানে জীবনের ভয়, এটা আমরা জুলাইয়ের ওই সময়টাতে করি নাই। এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এবং আমি এটা বিশ্বাস করি আমরা এখনো এই চেতনা ধরে রেখেছি ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন না যে তরুণরা সবাই চুপচাপ যার যার মতো করে চলে গিয়েছে, হ্যাঁ, টেবিলে ফিরে গিয়েছে অথবা যার যার মতো নিজের কাজে জয়েন করছে। কিন্তু যদি কখনো বাংলাদেশ আবারও সংকটে পড়ে, সবাই আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে নেমে যাব। 4 নম্বর ব্যাপার, আওয়ামী লীগ হলো একটা বয়ান দাঁড় করাইছিল যে সবাই সবকিছু করে, ঠিক আছে, এটা ওর দোষ, হারুন এটা করছে, এরপর অমুকে করছে, তমুকে করছে, এটা ওবায়দুল কাদের করছে, শেখ হাসিনা কোনো কিছুই করে নাই। ঠিক আছে, শেখ হাসিনা কোনো কিছু নয়, শেখ হাসিনা সব ভালো, বাকি সবাই হলো এই সে। কিন্তু আমরা একটা সময় গিয়ে দেখলাম আমাদের শিক্ষার্থীরা রাস্তায় লিখলো যে শেখ হাসিনারা আমরা মানি না, যা যা লেখার দরকার ছিল, ঠিক আছে, এই জাতীয়। তো এই জায়গা থেকে জুলাইয়ের আমি মনে করি সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের সাহস, আমাদের সচেতনতা, আমাদের তৈরি করা ভাষা, আমাদের তৈরি করা গল্প, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন হচ্ছে জুলাইকে ম্লান করে দেওয়ার মতো সব ধরনের আয়োজন চলতেছে বাংলাদেশ, ঠিক আছে। জুলাইকে কারা সেলিব্রেট করতেছে একটু চেষ্টা করলে আপনারা দেখতে পাবেন। এবং এখন যেহেতু ভারত বলা যায় যে বাংলাদেশে একটা খারাপ অবস্থায় আছে, তার মানে কি সে কি চুপ আছে? সে তো তার খেলা খেলতেছে, সে খেলা খেলতেছে সাবোটেজ করার জন্য সে চেষ্টা করতেছে, নানাভাবে ভিতর থেকে সে কাজ করার চেষ্টা করতেছে কিভাবে এই জুলাইকে ব্যর্থ বানা যায়, ঠিক আছে। এই জন্য এই জাতীয় তারা গুপ্তভাবে অনেক কিছু আসলে করে যাচ্ছে এই দেশে, এবং হচ্ছে তারা ন্যারেটিভ বিল্ড করতেছে যে জুলাইকে কিভাবে ঘায়েল করা যায়, এবং হচ্ছে যে কিভাবে জুলাইয়ের বিরোধী মানুষজনকে তৈরি করা যায়, জুলাই যা করছে আমরা ভুল করছি, এরকম একটা জায়গায় তারা নিয়ে যাইতেছে। এটাই হচ্ছে তাদের কাজ, তাদের বক্তব্য। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ সমাজ এটা হতে দেবে না ইনশাল্লাহ। আমার মানে জুলাইয়ের প্রত্যাশা যে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারতাম, ঠিক আছে, কিন্তু অনেক কিছুই হয় নাই। আবার প্রাপ্তির জায়গাটা হচ্ছে হয় নাই যে হবে না, এটা আমরা আসলে বলতে পারতাম, হবে ইনশাল্লাহ। এই জন্য যেটা দরকার, সবচেয়ে বেশি দরকার হচ্ছে সাহস। এই সাহসটা আমাদের ছিল এবং আগামীতেও আমি বিশ্বাস করি এই সাহস নিয়ে আমাদের শিক্ষার্থীরা আবারও সামনের দিকে এগিয়ে আসবে ইনশাল্লাহ। তো এই জায়গা থেকে আমি তরুণদেরকে এজন্য তরুণদেরকে আমি আমাদের প্রত্যাশা হলো যে এটা রাষ্ট্রীয়ভাবে হইতে পারত, আমাদের সিলেবাসের বইগুলো একটু চেঞ্জ করে ফেলা। আমরা আসলে ওইখানে দেখি নাই খুব একটা। জুলাইকে ধারণ করার জন্য যা যা করা দরকার, গল্প লেখা, গান লেখা, কবিতা লেখা, এরপরে জুলাইকে নিয়ে বেশি বেশি সেলিব্রেট করা, জুলাইকে ধারণ করা। জুলাই হচ্ছে আমাদেরকে আমাদের জীবনের একটা গল্প দিয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা আমাদের বৃদ্ধ বয়সে আল্লাহ যদি বাঁচায় রাখে এই জুলাইয়ের গল্প আমরা পড়ব, ঠিক আছে, গল্প করব আমাদের নাতি নাতনিদের সাথে। এরকম একটা ব্যাপার জুলাই আমাদেরকে দিয়ে গিয়েছে। আমরা রাস্তায় নামছি জীবনের মায়া পরিত্যাগ করে, আমরা আমাদের ভাইদেরকে মরতে দেখছি, আমাদেরকে গুলি চালাচ্ছিল, আমরা তারপরে সামনে আগায় গেছি এবং বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করেছি। এটা হচ্ছে জুলাই আমাদেরকে এই গল্পগুলো দিয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি জুলাইয়ের গল্প যেহেতু শেষ হয় নাই, দিল্লির আধিপত্যবাদ যেহেতু বাংলাদেশে এখনো শেষ হয় নাই, তাদের কালচারাল ফ্যাসিস্টরা এখনো বাংলাদেশে টিকে আছে, তাদেরকে প্রমোট করা গংরা এখনো টিকে আছে এবং তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি বিশ্বাস করি এই ষড়যন্ত্র লড়াই করেই আমাদেরকে টিকে থাকতে হবে। তো এই জন্য জুলাই যেটা আমাদেরকে দিছে সেটা হচ্ছে সাহস। এই সাহসটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এই সাহস নিয়ে সামনের দিকে আগায় যেতে হবে। শহীদি চেতনা, শহীদি মৃত্যু, মানে এই প্রেরণাগুলো জুলাই আমাদেরকে দিয়েছে। তো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমরা সেই চেতনা ধারণ করি, তরুণ সমাজ সেই চেতনা ধারণ করে আবারও বাংলাদেশ আক্রান্ত হইলে আমরা আবারও আবু সাইদ হয়ে যাব ইনশাল্লাহ এবং প্রতিহত করব। এবং পরের বার যে প্রতিহত হবে এরপরে কেউ আর ঘুরে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আমরা দেখছি যে আমাদের সীমান্তে আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের মাঝে আমাদের একটা হতাশার একটা বড় কারণ হলো যে যেই ফিলিংস, যেই চেতনাটা আমাদের রুট লেভেলের মানুষজন ধারণ করে, সেই চেতনা কেন জানি যারা ক্ষমতায় যায় তারা ধারণ করতে পারেন না।
তারা ভুলে যান। ঠিক আছে, দেখেন কয়েকদিন আগে যখন কি বলে সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ শুরু হয়, লড়াই শুরু হয়, সেখানে কিন্তু নারায়ে তাকবীর স্লোগান দিয়ে সাধারণ মানুষদেরকে কি বলে আমরা কিন্তু লাঠি নিয়ে বিএসএফ এর গুলির বিরুদ্ধে আমরা সামনে আগায় যেতে দেখি। ঠিক আছে, এটা কিন্তু আছে পুরো জাতি, অ্যাজ এ নেশন আমরা অনেক বেশি সাহসী আমি মনে করি। কিন্তু আমাদের কতিপয় শাসক আছে যারা শাসন ক্ষমতায় যায়, তারা কাকে যেন একটু বেশি বেশি ভয় পায় তারা। ঠিক আছে, এবং তারা তাদের রোলটা প্লে করতে পারে না, যেভাবে বোল্ড রোল প্লে করার দরকার ছিল এই রোলটা তারা প্লে করতে পারে না। আমি প্রত্যাশা করি আগামীতেও পরিবর্তন হবে, শাসকেরও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবং সেদিন জুলাই যে চেতনা আমরা ধারণ করে রাস্তায় নেমেছিলাম, সে চেতনা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি সিবগাতুল্লাহ সিবগা ভাইকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। প্রিয় উপস্থিতি, ফেসিবাদ পতন ও পথে গণভবনের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক 3 দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন জুলাই গণঅভ্যুত্থান ও ফেসিবাদ পতনের পলায়নের 1 বছর প্রাপ্তি ও প্রত্যাশা অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের পরবর্তী অধিবেশন বিকাল 3টায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন, এবং সন্ধ্যা 7টা 30 নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম প্রসঙ্গে। এবং আগামীকালকে আমাদের কর্মসূচি সারাদিনব্যাপী সকাল টিএসসিতে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী হবে। আপনারা দীর্ঘক্ষণ ধরে যারা এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং ধৈর্য সহকারে আলোচকদের আলোচনা শুনেছেন, সবাইকে পরবর্তী অধিবেশনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।